আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি বাংলাদেশকে নিজেদের সাম্রাজ্য বানাবার জন্য সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। ভারত বরাবরই বলে আসছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বা তাদের সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান। ডক্টর ইউনূস ভারতের এই ধরনের কনসার্নের ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যখন কনসার্ন প্রকাশ করেছিল, তখন বলেছিল যে আপনার দেশে সংখ্যালঘুরা যেভাবে নিরাপদ থাকবে, আমার দেশেও সংখ্যালঘুরা নিরাপদ থাকবে, এই টাইপের একটা কথা বলেছিল। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছিল যে আপনার নিজের দেশেই তো আসলে সংখ্যালঘুরা এর চেয়ে অনেক বেশি অনিরাপদ এবং নির্যাতনের শিকার হয়। এটার প্রমাণ আমরা আবার এখন দেখছি মিডিয়ায়, বিভিন্ন ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন চলছে। অথচ এই যে এখন প্রতিনিয়ত কলকাতায়, পশ্চিমবঙ্গে যে মুসলমান নির্যাতন হচ্ছে, সেই ব্যাপারে বাংলাদেশের মিডিয়া চুপ। এটা চুপ করে রাখানো হয়েছে তাদেরকে। ইন্ডিয়ার মিডিয়াগুলো প্রায় চুপ, তবে সোশ্যাল মিডিয়াতে আমরা সেই ফুটেজগুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামায় ভারত। বাংলাদেশকে যে কারণে এখন পর্যন্ত ভারতের করায়ত্ত থেকে মুক্ত করা যাচ্ছে না, তার প্রধান কারণ এই ভারতের অপরাজনীতি, সাম্রাজ্যবাদী নীতি। সে স্বাধীনতার শুরু থেকে, স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশকে নিজের আয়ত্তে রাখার জন্য, বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য, বাংলাদেশকে নিজেদের সাম্রাজ্য বানাবার জন্য সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে ভারত। ভারতের এই সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশে সচরাচরই একটা দল ছিল, বাংলাদেশ জামাত ইসলামী। যে কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেক বেশি সাফার করতে হয়েছে। তাদের কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে শুধুমাত্র ভারত বিরোধিতার কারণে। আজকে সে ভারতে ধর্মীয় দল, ধর্মীয় উগ্রবাদী দল বিজেপি বিজয় অর্জন করেছে আবারও। বিশেষ করে এর আগেও ভারতে বিজেপি ছিল, কিন্তু এই বাংলাদেশের পাশে যে কলকাতা, অর্থাৎ পশ্চিমবঙ্গ, এইখানেও এবার বিজেপি জিতে গেল। এবং জিতে কি শুরু করলো, এই মুসলমান অধ্যুষিত এলাকায় এর আগে মমতা ব্যানার্জি ছিল, সেই মমতা ব্যানার্জিকে ধর্মীয় ট্যাগ দিয়ে সে নাকি মুসলমান হয়ে গেছে, সে মুসলমানদের বন্ধু ইত্যাদি বলে তাকে মোটামুটি এবার এত বছর পর তাকে হারানো হলো। সে হেরে গেছে এটা কেউ বিশ্বাস করে না, কারণ এখানে মুসলমান ভোট বেশি। এছাড়াও মমতা ব্যানার্জি অনেক কাজ করেছেন, বিশেষ করে তার রাজ্য শাসনে কোনো দুর্নীতির কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ করেনি, এবং তার বাড়িঘর, তার নিজের কোনো ধন সম্পদ, এই ধরনের কোনো অর্জনের খবর কারো কাছে নেই। খুব সাদামাটা জীবনযাপন করেন তিনি, এবং বরাবরই তিনি মুসলমানদের অধিকারের পক্ষে কথা বলতেন, যে কারণে এখানে তিনি মুসলমানদের ভোট পেতেন। এবারও সবার ধারণা যে ভোট ঠিকই পেয়েছেন, কিন্তু এবার ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং সেই ভোটে মানে নির্বাচনকে কারচুপি করার জন্য বা প্রভাবিত করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যে মানুষটিকে বাংলাদেশের সবচেয়ে বেশি মডেল ভাবা হয়, সেই শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, এবং তার ইঞ্জিনিয়ারিং বা তার কৌশলের মাধ্যমেই এবার বিজেপি পশ্চিমবঙ্গে জয় পেয়েছে, এটা অনেকেরই ধারণা। আমরা পশ্চিমবঙ্গের ভোট কেন্দ্রগুলোতে যখন নির্বাচন চলছে, তখন বেশ কিছু গুঞ্জন, সতর্কতা দেখেছি যে সেখানে বাংলাদেশের ভোটাররাও নাকি ভোট দিচ্ছে। অর্থাৎ মমতাকে হারানোর জন্য শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদেরকে ভারতে নিয়ে গেছেন, বা যারা পালিয়ে গেছেন তারা ভোট দিয়েছে কিনা, এমন একটি সম্ভাবনা বা আশঙ্কা ভারতের ভেতর রয়ে গেছে। এবং যার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে সতর্কতা অভিযান চালানো হচ্ছে যে এখানে বাংলাদেশি ভোটাররা আছে। সে যাই হোক, মোট কথা হচ্ছে নির্বাচনে আমরা দেখলাম একটি ধর্মীয় উগ্রবাদী দল জিতে গেছে। ভারত বরাবরই বলে আসছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বা তাদের সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান। বিশেষ করে বাংলাদেশের যখনই মানে কোনো না কোনো রকম ভাবে কোনো সংখ্যালঘু নির্যাতনের কোনো আওয়াজ পাওয়া যায়, তখনই ভারত দেখি যে বাংলাদেশের উপর চড়াও হয়, নানা ধরনের বক্তব্য দেয়, মানে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু সেই ভারতে এখন আমরা দেখছি যে নির্বাচনের পর পরে মুসলমানদের বাড়িঘরগুলোতে হামলা করা হয়েছে, মসজিদে হামলা করা হয়েছে, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন ধ্বংস করা হয়েছে, পোড়ানো হয়েছে। অর্থাৎ মুসলমানদের উপর নতুন করে এক
ভয়াবহ নির্যাতন শুরু হয়েছে ভারতে। সেকুলার সংবিধানের অধীনে চলা ভারতে যদি এইভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়, সেই ভারত আবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বড় বড় কথা কিভাবে বলে? আমাদের একটা কথা খুব মনে আছে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস ভারতের এই ধরনের কনসার্নের ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যখন কনসার্ন প্রকাশ করেছিল, তখন বলেছিল যে আপনার দেশে সংখ্যালঘুরা যেভাবে নিরাপদ থাকবে, আমার দেশেও সংখ্যালঘুরা নিরাপদ থাকবে, এই টাইপের একটা কথা বলেছিল। এর দ্বারা ইঙ্গিত করা হয়েছিল যে আপনার নিজের দেশেই তো আসলে সংখ্যালঘুরা এর চেয়ে অনেক বেশি অনিরাপদ এবং নির্যাতনের শিকার হয়। এটার প্রমাণ আমরা আবার এখন দেখছি মিডিয়ায়, বিভিন্ন ফুটেজে আমরা দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন চলছে। এই দুর্ভাগ্য দেখে আমাদের একটা ঘটনা খুব কষ্টের সাথে মনে পড়ে, সেটি হচ্ছে যে 1947 সালে যে দেশ বিভাজন হয়েছিল, সেই দেশ বিভাজনটা ছিল মুসলমানদের স্বার্থে, এবং অনেকটাই মুসলমানদের স্বার্থে ছিল, কিন্তু চেয়েছিল, হিন্দু মুসলিম সবাই চেয়েছিল যে তাদের আলাদা আলাদা রাষ্ট্র হোক। কিন্তু আমরা দেখলাম যে কিছু হিন্দু যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাননি, আবার কিছু মুসলমান ভারত ছেড়ে পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে ফিরে আসেননি, চলে আসেন। একটা সমাধান হয়েছিল দ্বিজাতি তত্ত্ব, যে মুসলমানরা পাকিস্তান বা পূর্ব পাকিস্তান, এই পাকিস্তান অংশে চলে আসবে, আর হিন্দুরা ভারতের অংশে চলে যাবে। যদিও এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে নিজের পিতৃভূমি ছেড়ে শুধু ধর্মীয় কারণে কেউ তার মাতৃভূমি ছেড়ে যাবে কিনা, এটা একটা বড় প্রশ্ন ছিল, কিন্তু সমাধানটা এভাবেই হয়েছিল। সেটা যেভাবেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, সকলের উচিত ছিল সে সমাধানটা মেনে নেওয়া। কিন্তু মুসলমানদেরই একটা বড় অংশ, বিশেষ করে দেওবন্দি আলেম হোসেন আহমেদ মাদানি, এদের নেতৃত্বে এদের একটা গ্রুপ, তারা সিদ্ধান্ত নিল যে তারা ভারতেই থাকবেন, তারা জন্মভূমি ত্যাগ করবেন না, মাতৃভূমি ত্যাগ করবেন না ধর্মের কারণে, এবং তারা থেকে গেলেন। তো তাদের কারণে কয়েক লক্ষ মুসলমান ভারতে থেকে গেল, এবং সেই মুসলমানদেরকে আমরা এখন প্রায়শই দেখি এরকম নির্যাতনের শিকার হতে। এখন আমাদের মনে হতে পারে যে তারা যদি পাকিস্তান বা পূর্ব পাকিস্তানে চলে আসতেন, তাদেরকে হয়তো এই ধরনের দুর্ভাগ্য ভোগ করতে হতো না বা সাফার করতে হতো না, তাদের উপর এই নির্যাতনটা হয়তো হতো না, তারা সংখ্যালঘু হিসেবে ভারতে থাকতে হতো না। কিন্তু একইভাবে আমরা দেখি যে ভারত যে শুধুমাত্র তার দেশেই সংখ্যালঘু নির্যাতন করছে এমনটি নয়, মুসলমানদের উপর তাদের যে নির্যাতন, সেটি শুধু ভারতে নয়, খোদ বাংলাদেশের ভেতরে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালিয়েছে ভারতের মদতপুষ্ট একটি দল। খুব স্পষ্টভাবে বলছি, এই ইতিহাস যারা জানেন না তারা জেনে নেবেন। বাংলাদেশে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দিয়ে মুসলমানদেরকে, অবাঙালি মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ অবাঙালি মুসলমানকে হত্যা করা হয়েছে। এক তথ্যে পাওয়া গেছে অন্তত 5 লক্ষ মুসলমানকে, বিহারিকে হত্যা করা হয়েছে বাংলাদেশে পূর্ব পাকিস্তান অংশে থাকার সময়। তো এই যে মুসলমানরা যারা ফিরে এসেছিল সব কিছু ছেড়ে, জায়গা জমি সব ছেড়ে, পিতৃভূমি, জন্মভূমি, মাতৃভূমি সব ছেড়ে তারা শুধু ধর্মের কারণে এসেছিল, তারাও কিন্তু আসলে বাংলাদেশে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। তারাও ওই ইন্ডিয়ার মদতপুষ্ট একটি লোক শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের অধীনে তারা আমিকে তুমিকে, তুমিকে আমিকে, বাঙালি বাঙালি বলে এই ধরনের মুসলমানদেরকে, এই অভিবাসী মানে 47-এ বিভাজন হওয়া, বাংলাদেশে আশ্রয় নেওয়া, পূর্ব পাকিস্তানে আশ্রয় মুসলমানদেরকে হত্যা করেছে। অর্থাৎ মুসলমানদের কোনো মানবাধিকার নেই, তারা যেখানে যাক তাদেরকে নির্যাতনের শিকার হইতে হবে। মুসলমানদের এইসব নির্যাতন দেখে সবাইকে আমরা নির্বাক হয়ে থাকতে দেখি। এখন আমরা দেখছি যে ভারত মুসলমান মানে হিন্দুদের যে কোনো একটা কিছু নিয়ে সামান্যতম কিছু ঘটনা ঘটলে খুব তোলপাড় শুরু হয়ে যায়, এখানে বিবৃতি ওখানে বিবৃতি, এটা করে ওইটা করে, বাংলাদেশের মিডিয়াগুলো সেগুলো আবার ফলো করে প্রচার করে। অথচ এই যে এখন প্রতিনিয়ত কলকাতায়, পশ্চিমবঙ্গে যে মুসলমান নির্যাতন হচ্ছে, সেই ব্যাপারে বাংলাদেশের মিডিয়া চুপ, এটা চুপ করে রাখানো হয়েছে তাদেরকে। ইন্ডিয়ার মিডিয়াগুলো প্রায় চুপ, তবে সোশ্যাল মিডিয়াতে আমরা সেই ফুটেজগুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশের সরকার কোনো ধরনের কনসার্ন প্রকাশ করছেন না। পররাষ্ট্রমন্ত্রী শুধু একটা বললেন, মুসলমান ওখানে নির্যাতিত হোক বা যাই কিছু হোক, মুসলমান এরা বাঙালি বা বাংলাদেশে এরকম বলে যদি কোনো পুশিং করা হয় তাহলে সেটা তারা প্রতিরোধ করবেন।
আমি জানি না কিভাবে তারা সেটা প্রতিরোধ করবেন। ভারত যা বলবে তাছাড়া তার কথার বাইরে ডক্টর খলিলুর রহমান কিংবা তারেক রহমান কোনো টু শব্দ করবেন এটা আমরা আশাই করি না। কারণ তারা যে মোটামুটি ভারতের সঙ্গে যোগসাজশ করে ক্ষমতায় এসেছেন সেটি ভারত নিজেও প্রকাশ করে দিয়েছে। এবার বিজেপির জয়ী নেতা শুভেন্দু অধিকারী স্পষ্টই বলেছেন তারেককে তারা শেল্টার দিয়েছেন, এমনকি দালাই লামাকেও তারা শেল্টার দেন। তারা শেখ হাসিনা ওয়াজেদকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, তিনি সসম্মানে এয়ারপোর্ট দিয়ে আসবেন। এই ধরনের কথা আমরা তাদের নেতার মুখে স্পষ্টভাবে শুনেছি যে তারা আসলে ট্যাকল করেন, এগুলো ব্যাকআপ দেন। তো এটা রাগ ঢাকের কিছু নাই, এটা তারা করছেন। এই যে ভারত বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করছে, আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যারা লিডিং পর্যায়ে আছেন, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে যারা লিড দেন সরকারি দল, এই সরকারি দলের পক্ষ থেকে কখনো এই ধরনের প্রতিবাদ দেখি না, এক্সেপ্ট আমরা ইউনূসের আমলে, ডক্টর ইউনূসের আমলে কিছুটা প্রতিবাদ হতে দেখেছি, এবং ইউনূস মোটামুটি থোড়াই কেয়ার করে চলেছেন ইন্ডিয়াকে। কিন্তু একই কারণে ইউনূসের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হয়েছে তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য। এবং ইউনূসকে হটানোর জন্য বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল উৎফুল্লিত বা খুব বেশি সোচ্চার না হলেও ভারত তাদেরকে বারবার মাঠে নামিয়েছে বিভিন্ন ছদ্মবেশে, কখনো সংখ্যালঘু কার্ড খেলে, নারী কার্ড খেলে, রিক্সাওয়ালাদেরকে, মানে বিভিন্ন ছদ্মবেশে মানুষকে নামিয়ে নামিয়ে ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় সুস্থিরভাবে 2 দিনও থাকতে দেয়নি। সেই ইন্ডিয়া এবার সেখানে ধর্মীয় দল বিজেপি জয়ী হয়ে মুসলমানদের উপর অবনয়ন নির্যাতন করছে, আর বাংলাদেশের সরকার একেবারে চুপটি হয়ে বসে আছে, একটা বিবৃতি প্রতিবাদ পর্যন্ত জানাচ্ছে না যে কোনো ব্যবস্থায় বাংলাদেশের মুসলমানদের উপর যেন কোনো নির্যাতন চালানো না হয়। পক্ষান্তরে আমরা দেখলাম বাংলাদেশের মানুষের এখন অন্তরের কাছে অভিভাবক হয়ে যাওয়া জামাতের আমির দেখলাম প্রতিবাদ করলো যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলেনি, কোনো ধর্মের মানুষের প্রতি যেন ভারতের নির্যাতন চালানো না হয়, নিপীড়ন চালানো না হয়। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। তিনি একটি বক্তব্যে এটা স্পষ্টভাবে বলেছেন যে ভারত নিজেদেরকে সেকুলার বলে দাবি করে তাদের উচিত নয় ধর্মীয় পরিচয়ের কারণে কারো প্রতি কোনো নির্যাতন করা। আমরা দেখলাম যে এখন সকল কিছুতেই বাংলাদেশের প্রধান বিরোধী দলের নেতা জামাতের আমির কথা বলছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি ব্যাপারগুলোকে সামাল দিচ্ছেন। যেখানে যে কাজগুলো করার কথা ছিল সরকারের, সেটা করছেন বিরোধী দলীয় নেতা। এ থেকে আর একটা জিনিস সকলের কাছে মনে হতে পারে, সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের এখন অলিখিতভাবে প্রধানমন্ত্রী কে, এই প্রশ্নটি মানুষের মনে আসতেই পারে। আমরা দেখলাম তেল সমস্যা সমাধানে এগিয়ে আসলো বিরোধী দল, চায়নার সঙ্গে ইরানের সঙ্গে কথা বলা থেকে শুরু করে কাজগুলো করেছে বিরোধী দল। ভারতের এসব ব্যাপারে কনসার্ন প্রকাশ করছে বিরোধী দল। ইরানে যখন হামলা হলো সরকার চলে গেল ভারতের পক্ষে, ভারতের হয়ে তারা বিবৃতি দিল ইরানের বিপক্ষে। এবং কিন্তু জামাত ইসলাম ইরানের যে প্রেসিডেন্ট মারা গেলেন তার ব্যাপারেও কোনো শোক প্রস্তাব বা শোক জানানোর মতো কাজটি বাংলাদেশ এই সৌজন্যতা পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ সরকার। সেখানে শোক জানিয়েছেন দূতাবাসে গিয়ে জামাত ইসলাম। অর্থাৎ দেশের যে দায়িত্বগুলো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে পালন করতে হয় বা সরকারকে পালন করতে হয়, তার সবই এখন আমরা দেখছি প্রধান বিরোধী দল পালন করছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আসলে 203, 212 এরকম একটি আসনে আসলে গত নির্বাচনে জয়ী হয়েছে জামাত ইসলামী। এই যে গুঞ্জনটি রয়ে গেছে হয়তোবা এটাই সত্য, যে কারণে খোদ সরকার নিজের উপর নিজে আস্থা রাখতে পারছে না। তারা শুধু দখলদারিত্ব ছাড়া আর কোনো কিছুতেই তারা খুব একটা ভালো কিছু করতে পারছে না। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতারা বরাদ্দ নিয়ে এসেছেন, নিজেদের বরাদ্দ নিয়ে এসেছেন, নিজেরা নিজের দায়িত্বে বরাদ্দ নিয়ে এসেছেন, সেই বরাদ্দ লুটপাট করার বন্দোবস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা নানান অজুহাতে ডাকসুর প্রতিশ্রুত কার্যক্রমগুলো আটকে রাখছে। এইভাবে যদি চলতে থাকে
আমরা ইতিমধ্যেই দেখছি যে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ফুঁসে উঠতে শুরু করেছে। ইডেনে ছাত্রদল নেতৃত্বদেরকে বের করে দেওয়া হয়েছে এবং তারা যে সিট বাণিজ্য শুরু করেছিল 5ই আগস্টের পর, যে ছাত্রীরা প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ যে আর কখনো এই ইডেনের সেই অপরাজনীতি ফিরতে দেবে না, সেই প্রতিশ্রুতিশীল ছাত্রনেত্রীরা আবারও ক্যাম্পাসে এখন লিড দিচ্ছেন, তারা রাস্তায় নেমেছেন এবং কোনো অবস্থাতেই যেন ছাত্রদল আবার এইখানে বসে সিট বাণিজ্য করতে না পারে। এবং আগে যেটা করেছিল ছাত্রদল, যে এখানকার নেত্রীদেরকে ছাত্রলীগের নেতাদের উপর উপঢৌকন হিসেবে পাঠানো হতো, নারীদেরকে যে বদনাম তারা কামাই করছিল, উপার্জন করছিল, একটা চরম দুর্নাম তৈরি হয়ে গিয়েছিল ইডেনের। সেই দুর্নাম ঘোচানোর জন্য আবার এই ইডেনের নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন, সোচ্চার হয়ে উঠেছেন। কিন্তু মিডিয়া এবং ছাত্র দলের সেই টেন্ডারবাজ চাঁদাবাজেরা যেটা করছে সেটা বলছে যে এগুলো ছাত্রী সংস্থার গুপ্ত রাজনীতি করছে। অর্থাৎ এই সরকারের অপসংস্কৃতি, এই সরকারের দখল বাণিজ্য, এই সরকারের অন্যায় আচরণের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে এখন আগে দেওয়া হতো জামাত শিবিরের ট্যাগ দেওয়া হতো, এখন গুপ্ত ট্যাগ দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখলাম কেউ এই ট্যাগ গায়ে মাখছে না, বরং প্রতি মুহূর্তে আরো বিপুলভাবে ছাত্রীরা রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ জানাচ্ছে। এই সংখ্যাটা বাড়বে এবং আমরা ইতিমধ্যে দেখছি যে ছাত্র শিবিরের ডাকসুতে যারা জিতেছেন, তারা ছাত্র শিবির বা অন্য প্যানেলে যারাই জিতেছেন, তারা এখনো পর্যন্ত অত্যন্ত সহনশীলতার মাধ্যমে কর্তৃপক্ষকে বারবার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন যে আমরা কিন্তু 1-2 জন নয়, আমরা বহুজন এবং আমরা সমগ্র ছাত্ররাই কিন্তু আপনাদের এই ধরনের আচরণগুলো দেখছি, আমরা ধৈর্য ধরছি, কিন্তু এই ধৈর্য বেশিক্ষণ আমরা ধরবো না। খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো ইডেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাঙ্গনগুলোতে একটি তীব্র প্রতিবাদের ঝড় উঠছে এবং সেই ঝড়ে সরকার শেষ পর্যন্ত কি সামলাবে আর কি হারাবে সেটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন রাখবো, অবশ্যই যেন পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর, সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করা হয়, তার জন্য যেন জোরালো প্রতিবাদ জানানো হয় এবং ইন্ডিয়াকে যেন একটি সতর্কবার্তা পাঠানো হয়। সেই সতর্কবার্তাটা কি হতে পারে? যদি পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন চলতে থাকে তাহলে ভারতকে শায়েস্তা করার জন্য চীন এবং তার যে উত্তর পূর্বাঞ্চলের যে খণ্ডরাজ্যগুলো আছে, যাদের ভয়ে তটস্থ থাকে ভারত, তাদেরকে সুযোগ করে দেওয়া হবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যেন তারা ভারতকে শিক্ষা দিতে পারে। ভারত এত শক্তি কোত্থেকে পায়, যার 3 দিকে রয়েছে শত্রু বেষ্টিত চীন, তার অঙ্গরাজ্যগুলো প্রত্যেকেই কিন্তু ভারতকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, শুধুমাত্র বাংলাদেশ যদি একটু সুযোগ দেয়। অতএব ভারতের যত ক্ষমতা থাকুক, যত জনগণ থাকুক, যত কিছুই থাকুক না কেন, তারা কিন্তু বাংলাদেশের কাছে ধরা। অতএব বাংলাদেশ সরকার এখানে একটা ভৌগোলিক কারণে অত্যন্ত সূক্ষ্ম ভৌগোলিক রাজনৈতিক মেধা যদি অবলম্বন করে বা অর্জন করে, মেধা খাটায়, তাহলে তারা এখানে একটা বড় ধরনের গেম খেলতে পারে এবং সেটি হচ্ছে যে তারা ভারতকে চাপে ফেলতে পারে। ভৌগোলিক কারণে বাংলাদেশের এই মুহূর্তে যে গুরুত্ব, যে তারা ভারতকে যে কোনো ধরনের ভীতি বা শঙ্কার মধ্যে ফেলতে পারে, যেটি ডক্টর ইউনূস ফেলেছিল। বাংলাদেশকে ব্যবহার করে অন্য পরাশক্তি দেশগুলোকে বা অন্য শক্তিশালী দেশগুলোকে বা তাদের যে গোষ্ঠীগুলো আছে যাদেরকে তারা ভয় পায়, উত্তর পূর্বাঞ্চলের যারা স্বাধীনতাকামীদেরকে, তারা কিন্তু সুযোগ করে দিতে পারে এবং সেই সুযোগ যদি বাংলাদেশ করে দেয়, ভারতের কিন্তু ত্রাহি অবস্থা হবে। অর্থাৎ ভারতের উচিত বাংলাদেশকে অন্তত এই কারণে ভয় করে চলা এবং বাংলাদেশের সরকারের উচিত এই বিষয়ে অবশ্যই সরাসরি কথা বলা যে আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন, মুসলমানদের উপর এই ধরনের নির্যাতন আপনারা করতে পারেন না, কারণ এটা করলে বাংলাদেশের যেটা ক্ষতি সেটা হচ্ছে যে পুশিনের সংখ্যাটা বেড়ে যাবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে। আন্তর্জাতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশের সরকারের উচিত হবে এই বিষয়টা নিয়ে কথা বলা এবং তীব্র প্রতিবাদ করা। অপরদিকে ছাত্র রাজনীতি যেন কোনোভাবে কলুষিত না হয় সেই ব্যবস্থা করা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।